বহির্বিশ্বে প্রচারিত অসত্য খবর প্রতিরোধে দেশের গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর, সত্য প্রকাশের তাগিদ। কারফিউ শিথিল করায় স্বাভাবিক হচ্ছে জনজীবন, আতঙ্ক কাটিয়ে ফিরছে প্রাণচাঞ্চল্য, অফিস আদালত ব্যাংক পাড়ায় ভিড়। অফিসটা খুলেছে, আশা করি নতুনভাবে নতুন উদ্যমে আমরা কাজগুলো শুরু করতে পারবো। আমাদের চরম ভোগান্তি হয়েছে, আমরা আর্থিক সংকটে ছিলাম। ব্যাংক খোলার সাথে সাথে আমি ব্যাংকের লাইনে দাঁড়াইছি। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলেই কারফিউ প্রত্যাহার জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী। শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিবেশ হয়নি জানালেন শিক্ষামন্ত্রী। আন্দোলনে হতাহতের সংখ্যা গোপন করছে সরকার, অভিযোগ বিএনপির। আক্রান্ত হলে ছাড় দেবে না আওয়ামী লীগ, বললেন কাদের। এবং দুর্নীতি মামলায় ডক্টর ইউনূসের আবেদন খারিজ, 1 বছরের মধ্যে মামলা শেষ করার নির্দেশ হাইকোর্টের। সংবাদ রাতে দেখছিলেন একেএসটিএম বার সংবাদ শিরোনাম, সঙ্গে আছে আমি শিকা আজিজ। বহির্বিশ্বে প্রচারিত অসত্য খবর প্রতিরোধে দেশের গণমাধ্যমকে আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেলে তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এডিটর্স গিল্ডের সঙ্গে মতবিনিময় সভায় এ কথা বলেন সরকার প্রধান। এ সময় সত্য প্রকাশে এগিয়ে আসতে দেশীয় গণমাধ্যমকে তাগিদ দেন প্রধানমন্ত্রী। তখন কোনো লাশ পড়ে নাই, কিন্তু স্টেট ডিপার্টমেন্টের বক্তব্য এসে গেল যে 2টি লাশ পড়েছে। লাশের খবর তাদের কে দিল? তাহলে লাশ ফেলার নির্দেশটা কে দিয়েছিল? যে যারা এই ধরনের দেশের সর্বনাশটা করলো, যারা আজকে গণমানুষের আর্থসামাজিক উন্নতির জন্য, তাদের আয় বৃদ্ধি, তাদের চলাচল সুন্দর, তাদের জীবন মান উন্নত করবার জন্য যতগুলি স্থাপনা তৈরি করেছে, সবগুলিতেই তারা আঘাত করেছে, সবগুলি তারা ভেঙে দিয়েছে। তাহলে ক্ষতিটা কার? নিশ্চয়ই জনগণের। এখানে তো জনগণকেই রুখে দাঁড়াতে হবে। মালয়েশিয়াকে তাদের পেরোডুয়া ব্র্যান্ডের গাড়ির কারখানা বাংলাদেশে স্থাপনের আমন্ত্রণ জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সকালে মালয়েশিয়ার বিদায়ী হাইকমিশনার হাসনাহ মোহাম্মদ হাশিম প্রধানমন্ত্রীর কার্যালয়ে বিদায়ী সাক্ষাতে এলে এ আহ্বান জানান তিনি। বিষয়টি সরকারের কাছে তুলে ধরার আশ্বাস দেন হাইকমিশনার। সেই সঙ্গে ছাত্রদের কোটা সংস্কার আন্দোলন ঘিরে নৈরাজ্যকর পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ভূমিকার প্রশংসা করেন তিনি। বৈঠকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আমল থেকে দুই দেশের মধ্যে দীর্ঘস্থায়ী ও বিদ্যমান সম্পর্কের কথা স্মরণ করেন তারা। টানা 4 দিন কারফিউর পর সড়কে ফিরতে শুরু করেছে রাজধানী ঢাকা। অফিস আদালত খোলায় কর্মস্থলে যেতে সড়কে চাপ বাড়ে যানবাহনের, তবে ব্যক্তিগত গাড়ি ও গণপরিবহন চাপ বাড়ায় সড়ক জুড়ে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন অনেকে। সহকর্মী সাবরিনা মজুমদারের রিপোর্টে বিস্তারিত। টানা 5 দিন ধরে রাজধানী ঢাকা ফাঁকা থাকলেও এখন এই নগরী ফিরতে শুরু করেছে আপন রূপে। সড়ক জুড়ে গাড়ি, বাস আর অফিসগামী ও কর্মজীবী মানুষের পদচারণায় এখন অনেকটাই সরব। সকাল 10টা থেকে কারফিউ শিথিল করার কথা থাকলেও ঘর থেকে এদিন আগেভাগে বেরিয়ে পড়েন অফিসগামী মানুষ। অফিসে যাচ্ছি আর ভোগান্তি হচ্ছে যে টানা 3 দিন সাধারণ ছুটির পর আজকে একটা জাম আছে, সেই জামটাই মেইন ভোগান্তি আর কি, প্লাস ভেহিকেলের একটু প্রবলেম আছে আর কি। না, আমাদের অফিস ট্রান্সপোর্ট ছিল, জ্যামে আটকানোর ফলে আমরা হেঁটে অফিসে যাচ্ছি। এখন অফিস টাইম আমাদের যেটা ছিল 10টা, তো অফিস টাইম আমরা অলরেডি ফেল করে ফেলছি আর কি। এতদিন যারা ঘরবন্দি ছিল তারা সেখান থেকে মুক্তি পাচ্ছে। মানুষ এটা চাচ্ছিল যে এটা সমাধান আসুক, সবাই রাস্তায় পথে চলুক, অফিসে যাক। টানা 4 দিন কারফিউর পর অফিস আদালত খোলায় ব্যক্তিগত গাড়ির চাপে সড়কে সৃষ্টি হয় তীব্র যানজট। এতে ভোগান্তিতে পড়েন অফিসগামী যাত্রীরা। তবে সড়কে মানুষ বাড়ায় জীবিকার পথ খুলেছে নিম্ন আয়ের মানুষের। হকার ও রাস্তার পাশের দোকানগুলোতে বিক্রি বাড়ায় হাসি ফিরছে তাদের মুখে। সব স্বাভাবিক হয়ে ঢাকা ফিরবে আগের রূপে, এমন প্রত্যাশা নগরবাসীর। সাবরিনা মজুমদার, দেশ টিভি, ঢাকা। কারফিউ শিথিল করে খুলে দেওয়া হয়েছে অফিস আদালত। সময় সীমিত হলেও ব্যস্ত দিন পার করেন কর্মজীবীরা। এদিকে খুলেছে ব্যাংক সহ সব আর্থিক প্রতিষ্ঠানও। বেলা 11টায় কার্যক্রম শুরু হলে ব্যাংকে তৈরি হয় গ্রাহকের ভিড়। শাখা ভিত্তিক লেনদেন হলেও বন্ধ রয়েছে অ্যাপস ভিত্তিক সেবা। স্বাভাবিক ব্যাংকিং সেবা দিতে নিরবচ্ছিন্ন ইন্টারনেট চেয়েছেন কর্মকর্তারা। বিস্তারিত ইফতেখার রেজার রিপোর্টে। 2 দিনের সাপ্তাহিক ছুটি ও টানা 3 দিন কারফিউ শেষে খুলেছে অফিস আদালত। প্রথম দিনে সচিবালয়ে প্রবেশে বেশ কড়াকড়ি আরোপ করা হয়।
কয়েকদিনের ভীতিকর পরিবেশ কাটিয়ে কাজে ফিরতে পেরে খুশি কর্মজীবীরা। অনিবার্য পরিস্থিতির কারণে সেটা কিছুটা বিঘ্নিত হয়েছে। আমাদের অফিসে অনেকগুলো কাজও জমা পড়েছে, অফিসটা খুলেছে। আশা করি নতুনভাবে নতুন উদ্যমে আমরা কাজগুলো শুরু করতে পারবো। দেশের সরকার যে পরিস্থিতিতে সুন্দরভাবে এটা নিয়ন্ত্রণ করছে এবং আমরা চাই যে সুষ্ঠু পরিবেশ বজায় থাক এবং আমরা সুন্দরভাবে চাকরি করি। কর্মচঞ্চল হয়ে উঠেছে মতিঝিল ব্যাংক পাড়াও। বুধবার কারফিউ শিথিলের পর সকাল 11টা থেকেই লেনদেন করতে আসতে থাকেন গ্রাহকরা। হঠাৎ ব্যাংক লেনদেন বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তির কথা জানান তারা। বন্ধটা হয়েছে হঠাৎ করে, তাই না? এটার জন্য তো মানুষ প্রিপেয়ার ছিল না। আমাদের চরম ভোগান্তি হয়েছে, আমরা আর্থিক সংকটে ছিলাম, এখন আজকে একটু ফ্রি হয়েছে। ব্যাংক খোলার সাথে সাথে আমি ব্যাংকের লাইনে দাঁড়াইছি। কারফিউয়ে আটকে পড়া কয়েকজন ভারতীয় নাগরিক জানান, ব্যাংক বন্ধ থাকায় ট্রাভেল ট্যাক্স জমা ও ডলার এন্ডোর্সমেন্ট করতে পারেননি। আমাদের ট্রাভেল ট্যাক্সটা দিতে অনেক সময় লেট হচ্ছে, আরও ডলারে এনরোজ করতে আমরা পারছি না। বাসে টিকিট করার পরে আপনার 19 তারিখে আমি টিকিট করেছিলাম, তারপর 19 তারিখের আপনার সকালে আমাকে জানিয়েছে যে আমার বাসের টিকিটটা ক্যান্সেল হয়েছে, কিন্তু এদিকে আমার ভিসার মেয়াদ শেষ আপনার 21 তারিখ। ব্যাংক কর্মকর্তারা বলছেন, কার্যক্রম শুরু হলেও অ্যাপস ভিত্তিক লেনদেনে সমস্যা রয়ে গেছে। গ্রাহক সেবা স্বাভাবিক করতে নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিতের আহ্বান জানান তারা। গ্রাহকদেরও নগদ টাকা তোলার যে একটা বিষয় সেটা, এবং কেউ কেউ জমা দিচ্ছেনও, মূলত এই দিকেই গ্রাহকের আগ্রহ বা চাপটা বেশি, এবং অন্যান্য স্বাভাবিক যে কার্যক্রম সেটাও আমরা চলমান রাখছি। অনলাইন লেনদেন যেটা, সেটাতে আমরা আমাদের গ্রাহক সেবাটা নিতে পারছি। যে ব্যাংকিং খাতটা এই থেকে এই পাবলিক খাত থেকে বা আমি যেটা বলছি সেটা থেকে আলাদা করে কি করে চালানো যায়। আমরা খুব খুশি যে আজকে 4-5 দিন পরে আমাদের কিন্তু ব্যাংকিং খাত চালু হয়ে গেছে। এদিকে শেয়ার বাজার খুললেও লেনদেনে ছিল ঢিলে ঢালা ভাব। বিনিয়োগকারীদের আশা, বাজার গতিশীল করতে কার্যকর পদক্ষেপ নেওয়া হবে। ইনশাল্লাহ আমরা 2-1 দিনের মধ্যেই সেটা আমরা ভালো বাজার পাবো এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আমরা দাবি করছি তাদের কাছে তারাও যাতে দ্রুত শেয়ার বাজার স্থিতিশীল হয় সে ব্যাপারে তারাও লক্ষ্য রাখবেন। কারফিউ শিথিলের সঙ্গে সঙ্গে রাজধানীর মার্কেট ও শপিং মলগুলোও খুলেছে, তবে আগের মতো নেই ক্রেতার আনাগোনা। ইফতেখার রেজা, দেশ টিভি, ঢাকা। চলমান কারফিউয়ে আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতায় স্বরূপে ফিরছে রাজধানী। নগরী জুড়ে টহল ও তল্লাশি অব্যাহত রাখে সেনাবাহিনী, বিজিবি সহ বিভিন্ন বাহিনী। পরিস্থিতির উন্নতি হওয়ায় সকাল থেকে নগর পরিবহনের পাশাপাশি চলাচল করছে দূরপাল্লার বাসও। বিস্তারিত শাহাদাত নিশাতের রিপোর্টে। আবারও কর্মব্যস্ত হয়ে পড়েছে রাজধানী। নগরের ভেতরে যেমন চলাচল করছে গণপরিবহন, একই চিত্র দূরযাত্রায়ও। সকাল থেকে সায়দাবাদ সহ রাজধানীর বিভিন্ন কাউন্টার থেকে ছেড়ে যাচ্ছে দূরপাল্লার বাস। পরিস্থিতির উন্নতি হওয়ায় অনেকটা নিশ্চিন্তে গন্তব্যে যাচ্ছে মানুষ। এতে খুশি পরিবহন কর্মীরাও। গাড়িও ভালো গেছে, যাত্রীও মোটামুটি ভালোই আছে, মোটামুটি ভালো সেল হয়েছে। আগের যে ভয়ভীতি ছিল ওইটা নাই, এখন ওরা স্বাভাবিকভাবে দ্রুত গাড়ি ছাড়ার পরে অনেকেই আসতেছে। এতদিনের তুলনায় এখন মোটামুটি পরিস্থিতি স্বাভাবিক আছে। সব ধরনের গাড়ি ঘোড়া সব কিছু ছেড়ে দিয়েছে, মানুষ যাতায়াতে কোনো রকম সমস্যা হচ্ছে না। মোটামুটি আটকে রয়েছে এতদিন, যাই হোক সেনাবাহিনী নামাতে মানুষের মধ্যে একটা আস্থা ফিরে আসছে। এখন মানুষজন রাস্তাঘাটে বের হইতেছে, স্বাভাবিক কর্মজীবনে ফিরে আসতেছে সবাই। জনগণের জানমালের নিরাপত্তা ও রাষ্ট্রীয় সম্পদ রক্ষায় সতর্ক অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। কারফিউয়ের পঞ্চম দিনেও রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও পয়েন্টে দেখা যায় সেনাবাহিনীর টহল তল্লাশি। পুলিশ ও বিজিবির তৎপরতাও ছিল চোখে পড়ার মতো। আজকে প্রথম দিনের মতো অফিস কার্যালয় নতুন করে খোলা শুরু করেছে, তো এই জন্য আমরা চেষ্টা করেছি যে নিশ্চিদ্র নিরাপত্তা বলয়ের ভিতরে আমাদের দায়িত্ব সঠিকভাবে পালন করে দেশকে যেন আমরা সঠিকভাবে সামনের দিকে নিয়ে যেতে পারি। আর আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণে কঠোর হওয়ার কথা জানান পুলিশ কর্মকর্তারা। রাষ্ট্রীয় একটি ভবন পুড়িয়ে দিয়েছেন, তার মানে এটাকে আপনি সরকার পতনের দিকে নিয়ে যেতে চেয়েছেন। সরকার এত সহজ জিনিস না, সরকারকে আপনি এত সহজে ধাক্কা মেরে ফেলে যাবেন। ঢাকা মহানগর পুলিশ যতদিন পর্যন্ত থাকবে, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী কেউ এখানে কাজ করার বিন্দুমাত্র স্পেস আমরা তাদেরকে দেব না। এদিকে কারফিউ চলাকালে দূরযাত্রায় বাস টিকিটই যাত্রীদের কারফিউ পাস হিসেবে বিবেচনার অনুরোধ জানিয়েছেন সড়ক পরিবহন ও মালিক সমিতি। গার্মেন্টস কর্মীদের মতো যাত্রীদের টিকিটটা যেন কারফিউ পাসের হিসেবে গণ্য করা হয়, যে যাত্রীর হাতে টিকিট আছে সে যেন গাড়িতে আসছে তাকে যেন সে কারফিউ পাস হিসেবে গণ্য করা হয়, এটা আমাদের অনুরোধ থাকবে। এক দিন গাড়ি যদি বন্ধ থাকে তাহলে আমরা অ্যাপ্রক্সিমেট আমরা যেটা হিসাব করছি এক দিনে 500 কোটি টাকা এই খাতে আমাদের ক্ষতি হচ্ছে।
একই সঙ্গে যাত্রী ও গণপরিবহনের নিরাপত্তা নিশ্চিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বানও জানিয়েছে সংগঠনটি। শাহাদাত নিশাদ, দেশ টিভি, ঢাকা। নাশকতাকারীদের সর্বশক্তি দিয়ে চিহ্নিত করে আইনের আওতায় আনা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। দুপুরে সচিবালয়ে সহিংসতায় নিহত আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর 4 সদস্যের স্বজনদের সঙ্গে সাক্ষাৎকালে তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে কারফিউ তুলে নেওয়া হবে। জয় যাদবের রিপোর্ট। কোটা আন্দোলনকে কেন্দ্র করে গেল কয়েকদিনের সহিংসতায় নিহত 3 জন পুলিশ ও 1 জন আনসার সদস্যের স্বজনরা বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় সহিংসতার চিত্র তুলে ধরে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পুলিশের উপর যেভাবে জঙ্গি কায়দায় নৃশংসতা চালানো হয়েছে তা 4 দলীয় জোট আমলের কথা স্মরণ করিয়ে দেয়। এটাই প্রমাণ করে যে সেই বাগমারার আপনার রাজশাহীর যে সেই জঙ্গির উত্থান, বাংলা ভাই যে উত্থান ঘটেছিল, সেই ধরনের জঙ্গি উত্থান, সেই ধরনের একটা কিছু কর্মকাণ্ড এই জামাত বিএনপির মানে তারা সবাই মিলে একটা উদ্দেশ্য নিয়ে এই ঘটনাটি ঘটিয়েছিল। সারা দেশে সহিংসতার ঘটনায় মামলা হচ্ছে উল্লেখ করে তিনি জানান, হামলাকারীদের ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে। এই সময় নিরাপত্তা বাহিনী আর বসে থাকতে পারে না। আমরা আমাদের সর্বশক্তি দিয়ে তাদেরকে আমরা একের পর এক চিহ্নিত করব, তাদেরকে আইনের মুখোমুখি করব। এটাই আমরা এখানে থেকে এক পাও অভিযুক্ত আমরা সরে দাঁড়াবো। স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলে উঠে যাবে কারফিউ, আর সহিংসতায় কতজন মারা গেছেন সে তথ্য এখনো নেই। সেনাবাহিনী কাজ শেষ হলে, দেশে যখন পরিবেশ ঠিক হয়ে যাবে, সেনাবাহিনী তাদের কাজে চলে যাবে, কারফিউ উইথড্র হবে এবং জনজীবন আবারও স্বাভাবিক গতিতে চলবে। দেখুন, আমাদের পুলিশের এবং আনসারের 4 জন মারা গিয়েছে, এটা আমরা সুনিশ্চিত। আমাদের পুলিশ ফায়ার ওপেন করার পরে কয়জন ইন্তেকাল করছে আমাদের এই মুহূর্তে আমরা হিসাব দিতে পারবো না, কারণ দুষ্কৃতিকারীরা তাদের বেশিরভাগই ডেড বডি নিয়ে গিয়েছে কিনা তাও আমরা জানি না। আমরা ডেড বডি কয়টা হয়েছিল তাও আমরা জানি না, কারণ আমাদের পুলিশের কাছে এইগুলি রিপোর্ট এরা করেনি। পরে নিহতদের স্বজনদের হাতে আর্থিক অনুদানের চেক তুলে দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আপনি নিশ্চিন্ত থাকেন। জয় যাদব, দেশ টিভি, ঢাকা। এখনও শিক্ষা প্রতিষ্ঠান খোলার মতো পরিস্থিতি হয়নি বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক শেষে তিনি বলেন, এখন অগ্রাধিকার এইচএসসি পরীক্ষা সম্পন্ন করা। মন্ত্রী আরও বলেন, আলটিমেটাম দেওয়ার পর যখন সহিংসতা হয় তখন আলটিমেটামের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন ওঠে। জয় যাদবের রিপোর্ট। বুধবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন আইনমন্ত্রী, শিক্ষামন্ত্রী ও তথ্য প্রতিমন্ত্রী। ঘণ্টা দেড়েকের বৈঠক শেষে শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তাকে প্রাধান্য দিচ্ছে সরকার। প্রতিনিয়ত পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। স্বাভাবিক না হওয়া পর্যন্ত খুলবে না শিক্ষা প্রতিষ্ঠান। এইচএসসি পরীক্ষা সম্পন্ন করাই অগ্রাধিকার বলে জানান তিনি। এখন আমাদের প্রথম যেটা অগ্রাধিকার সেটা হচ্ছে উচ্চ মাধ্যমিক পরীক্ষার যে প্রক্রিয়াটা, সেটাকে যাতে করে আমরা চাই যে সেটা পুনরায় আবার যাতে করে শুরু করা যেতে পারে উচ্চ মাধ্যমিক, সেটা সেই পরিস্থিতি এখন পর্যবেক্ষণ করা হচ্ছে। শিক্ষা প্রতিষ্ঠানের বিষয়ে তো আসলে আমরা শিক্ষার্থীদের শতভাগ নিরাপত্তা নিশ্চিত করা ছাড়া সেটা আসলে খোলার কথাটা এর মধ্যে বিবেচনা করতে পারছি না। উচ্চশিক্ষা প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলোর জন্য আলাদাভাবে ভাবতে হবে, কোন প্রক্রিয়ায় কিভাবে শান্তিপূর্ণ সহাবস্থানের কথা বলা হচ্ছে, নিরাপত্তার কথা বলা হচ্ছে, সেগুলো তো আগে নিশ্চিত করতে হবে। এখন তাড়াহুড়ো করে খুলে দিয়ে আবারও অরাজকতা করাটা সেটা যেমনি করে আমরা চাচ্ছি না কেউই। শিক্ষার্থীদের আলটিমেটাম প্রসঙ্গে মন্ত্রী বলেন, আলটিমেটামের পর সহিংসতা হলে এর উদ্দেশ্য নিয়ে প্রশ্ন থেকে যায়। দেখুন, এই ধরনের আলটিমেটাম দিয়ে যাতে করে পরিস্থিতিকে অস্থিতিশীল করতে কেউ না পারে, আমরা সেটা অনুরোধ করব। এখন যারা আলটিমেটাম দেয়, আলটিমেটামের পরে যখন হত্যাযজ্ঞ হয়, নরহত্যা হয়, গলা কেটে দেওয়ার মতন কাজ হয়, রক কেটে দেওয়ার মতো কাজ হয়, জ্বালিয়ে পুড়িয়ে ছারখাড় করে দেওয়ার কাজ হয়, তখন আলটিমেটাম যারা দিচ্ছেন তাদের কাছে তো আমাদের সবার প্রশ্ন থাকবে যে আসলে সেই আলটিমেটামগুলোর উদ্দেশ্য কি এটি। এদিকে এক বার্তায় প্রাথমিক বিদ্যালয়গুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। জয় যাদব, দেশ টিভি, ঢাকা।
দেশ ও দেশের অর্জন যখন আক্রান্ত হয় তখন আওয়ামী লীগ নীরব থাকতে পারে না বলে মন্তব্য করেছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সন্ত্রাসের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বানও জানান তিনি। আর দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানকের অভিযোগ, দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য 185 দেশে বার্তা দিয়েছেন ডক্টর ইউনূস। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। দলীয় সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বিএনপি জামাতের হামলার ক্ষতিগ্রস্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করছে আওয়ামী লীগ। এরই ধারাবাহিকতায় মোহাম্মদপুর থানা আওয়ামী লীগের খাদ্য সামগ্রীর বিতরণে অংশ নেন দলের প্রেসিডিয়াম সদস্য জাহাঙ্গীর কবির নানক। আবারও দেশ নিয়ে ষড়যন্ত্র হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, ডক্টর ইউনূস বহির্বিশ্বে বার্তা দিচ্ছেন দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপের জন্য। অধ্যাপক ইউনূস 185টি দেশে বার্তা বাড়িয়েছেন তারা যেন বাংলাদেশের অভ্যন্তরীণ ব্যাপারে ও পরিস্থিতির ব্যাপারে যেন হস্তক্ষেপ করেন। অধ্যাপক ইউনূস, আপনার বিরুদ্ধে মামলা পরিচালনা হচ্ছে। বাংলাদেশের মানুষ আবার আপনি প্রমাণ করলেন যে বাংলাদেশকে আপনি মেনে নিতে পারেন নাই। আদাবর থানা আওয়ামী লীগের খাদ্য বিতরণ কর্মসূচিতে অংশ নেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এ সময় সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আজ আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করতে পারি না। যখন আমার দেশ, যখন আমার অর্জন আক্রান্ত, আজকে আমাদের ঐক্যবদ্ধ এই আগুন সন্ত্রাস বিএনপি জামাতের এই তাণ্ডবের বিরুদ্ধে ঐক্যবদ্ধ প্রতিরোধের কোনো বিকল্প। মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনো মিথ্যাচার করছেন বলে অভিযোগ করেন ওবায়দুল কাদের। মির্জা ফখরুল এখনো ধ্বংসের সুরে, এখনো আগুন সন্ত্রাসে কথা বলে, এখনো ধ্বংসের কথা বলে। এত ধ্বংসের পর আর কত ধ্বংস, আর কি চান? তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। সরকার জাতিকে ভ্রান্ত ধারণা দিতে চলমান আন্দোলনে হতাহতের তথ্য না দিয়ে স্থাপনায় হামলার ঘটনা সামনে আনছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, বিএনপির ইতিহাসে রাষ্ট্রীয় স্থাপনায় হামলার নজির নেই। আন্দোলন ঘিরে নাশকতার মদত দিয়েছে সরকার। দাবি করেন, রাজনৈতিক সমাধান না হলে দেশের সংকট সমাধান হবে না। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। সমসাময়িক ইস্যু নিয়ে বুধবার গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দাবি করেন, আলোচনার মাধ্যমে সমাধানের পথ থাকলেও ইচ্ছা করে কোটা আন্দোলনকে সহিংসতার দিকে ঠেলে দিয়েছে সরকার। নাশকতার মদত তো দিচ্ছেন তারা চাচ্ছেন যে এখানে একটা নাশকতা হোক, প্রবলেম হোক। কারণ বিএনপি 40 বছর ইতিহাসে নাই যে বিএনপি কোনো রাষ্ট্রীয় স্থাপনার উপরে আক্রমণ করেছে বা সেখানে কোনো আপনার সমস্যা তৈরি করেছে। আপনি এটা পাবেন না খুঁজে। কতজন মারা গেছেন, এই আন্দোলনে কতজন শহীদ হয়েছে, সেটা হিসাব কিন্তু এখন পর্যন্ত আমরা পাইনি। সেটা হতে পারে যে আপনার ছাত্রদের তো বটেই, সেই সঙ্গে যদি পুলিশেরও থাকে সেটাও তাদের গভর্নমেন্টের খুব স্পষ্ট করে সকলকে বলা, জনগণের সামনে তুলে ধরা উচিত। আসল রাষ্ট্রবিরোধী হচ্ছে আওয়ামী লীগ। আজকে যতগুলো কাজ গত 15 বছর ধরে তারা করছে সবগুলোই এই রাষ্ট্রের বিরুদ্ধে গেছে। সরকার উদ্দেশ্য প্রণোদিত হয়ে সাম্প্রতিক সহিংসতায় বিএনপিকে জড়ানোর চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপি মহাসচিব। আমিও মনে করি যে এটা পরিকল্পিত ঘটনা। সেই পরিকল্পিত ঘটনাটা ঘটিয়েছে সরকার তার বাহিনী দিয়ে, তার বিভিন্ন লোক দিয়ে। তার মূল জায়গা থেকে তারা দৃষ্টি সরিয়ে নিতে চায়। সেই মূল জায়গাটি একদিকে যেমন ছাত্রদের কোটা আন্দোলনের ব্যাপারটা ছিল, অন্যদিকে যে আসল সমস্যা যেখানে সেটা হচ্ছে যে আপনার একটি অনির্বাচিত সরকার। মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীদের এ আন্দোলন দেশের মানুষের চোখ খুলে দেওয়ার আন্দোলন। এর মধ্য দিয়ে সরকারের ব্যর্থতায় জনগণের পুঞ্জীভূত ক্ষোভ বের হয়ে এসেছে। সাময়িকভাবে তারা সেটাকে আপনার সেনাবাহিনী নামিয়ে দমন পীড়ন করে, নির্যাতন নিপীড়ন করে তারা এটাকে হয়তো থামিয়ে দিতে পারে। কিন্তু এটা যদি রাজনৈতিক সমাধান না করে তাহলে কিন্তু এটা কখনোই সেই সমাধান হবে না। রাজনৈতিক সমাধানটা কি?
রাজনৈতিক সমাধান তো আমি বলেছি যে আপনার আমাদের নির্বাচন পদত্যাগ করতে হবে এবং আপনার নির্বাচন একটা নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করতে হবে। ক্ষমতাসীনরা রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে প্রশাসনের ওপর ভর করে টিকে থাকায় আজ দেশের এ অবস্থা বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্টেটের রাষ্ট্রযন্ত্রের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর উপর ভর করে, এবং সেই কারণেই আজকে দেশের এই করুণ অবস্থা। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত। কোটা আন্দোলনের আড়ালে সরকারি স্থাপনায় ভাঙচুর, সহিংসতা ও নাশকতামূলক কর্মকাণ্ডের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তার করা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার হারুনুর রশিদ। দুপুরে ডিবি কার্যালয়ে তিনি বলেন, জামায়াত শিবির ও বিএনপির কিছু নেতা টাকা পয়সা দিয়ে সাততলা বস্তি ও কুড়িল বস্তি সহ বিভিন্ন এলাকা থেকে লোকজন সংগ্রহ করে নাশকতা করেছে। তারাই সেতু ভবনে ঢুকে ভাঙচুর ও আগুন ধরিয়ে দিয়ে লুটপাট চালায়। এই ঘটনায় এখন পর্যন্ত 9 জনকে গ্রেপ্তার করা হচ্ছে বলেও জানান ডিবি প্রধান। জাহাঙ্গীর, তারপরে গুরু সাহেবের ছেলে সানিয়াত গুরু, তাদেরকে তারা অর্থ দিয়ে তারা সহায়তা করেছে, তারা তাদের সাথে যোগাযোগ করে তারা এই কাজটি করেছে, তারা স্বীকার করেছে। এবং তাদেরকে এমনও বলা হয়েছে, যদি তোমরা বিভিন্ন জায়গাগুলিতে যদি তোমরা অরাজকতা সৃষ্টি না করো, আগুন লাগাও, তাহলে হাতে ছুরি করে তোমরা চলে যাও। এবং কেউ কেউ আবার তারা ঘোষণা করেছে যে তোমরা যদি পুলিশকে মারতে পারো এত টাকা, তোমরা আগুন লাগালে এত টাকা, তোমরা এই ঘোষণা যারা দিয়েছে তাদেরকেও আমরা শীঘ্রই আইনের আওতায় নিয়ে আসবো। ইন্টারনেট সেবা চালু হলেও তা স্বাভাবিক হয়নি। রাজধানীতে কিছু বাণিজ্যিক গ্রাহক ব্রডব্যান্ড ইন্টারনেট পাচ্ছেন, তবে সাধারণ গ্রাহক এই সুবিধা পাচ্ছেন না। রাতেই দেশ জুড়েই পরীক্ষামূলকভাবে ব্রডব্যান্ড ইন্টারনেট চালু হবে বলে জানিয়েছিলেন আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। বুধবার বিকেলে বিটিআরসি ভবনের সংবাদ সম্মেলনে তিনি জানান, আগামী রবি কিংবা সোমবার নাগাদ মোবাইল ইন্টারনেট চালু হতে পারে। আলোচনার জন্য আগামী সপ্তাহের মধ্যে সোশ্যাল মিডিয়াকে চিঠি দেওয়া হবে জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, ফেসবুক ও ইউটিউব কোনোভাবেই বাংলাদেশের আইন মানছে না, এমনকি নিজেদের পলিসিও মানছে না তারা। গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ ইউনুসের বিরুদ্ধে 437 কোটি টাকা মানি লন্ডারিং মামলার কার্যক্রম আগামী 1 বছরের মধ্যে শেষ করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। বিচারপতি নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী ইবাদুল হোসেনের হাইকোর্ট বেঞ্চ মামলা বাতিল চেয়ে ডক্টর ইউনুসের করা আবেদন খারিজ করে এই আদেশ দেন। বিস্তারিত শামীমা আক্তারের প্রতিবেদনে। গ্রামীণ টেলিকমের অর্থ আত্মসাৎ মামলায় ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আসামিদের বিরুদ্ধে গেল 12 জুন অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেয় ঢাকার 4 নম্বর বিশেষ জজ আদালত। এই আদেশের প্রেক্ষিতে মামলা বাতিল চেয়ে উচ্চ আদালতে আবেদন করেন ডক্টর ইউনুস। এই নিয়ে 3 দিন উভয় পক্ষের শুনানি শেষে আবেদন খারিজ করে দেন আদালত। সেই সঙ্গে 1 বছরের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ দেয় হাইকোর্ট। আজকে মহামান্য হাইকোর্ট সেটা সরাসরি খারিজ করে দিয়েছেন এবং বিজ্ঞ বিচারিক আদালতকে বলেছেন পারতপক্ষে 1 বছরের মধ্যেই মামলাটি যেন শেষ করে দেওয়া হয়, এখানে অপরাধের প্রাথমিক সত্যতা প্রতীয়মান হয়। তাদের স্বীকৃত তারা যে 437 কোটি টাকা একবার ট্রানজ্যাকশন করেছেন, এখানে প্রায় 26 কোটি টাকা ওনারা নিজেরাই আত্মসাৎ করেছে। তাই 14 জনের বিরুদ্ধে আদালত সুস্পষ্ট অভিযোগ থাকাতেই তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছে। তবে ডক্টর মোহাম্মদ ইউনুসের আইনজীবী আব্দুল্লাহ মামুন জানান, এই আদেশের বিরুদ্ধে আপিল করা হবে। আমরা আপিলে যাব, যেহেতু ডক্টর ইউনুস সাহেব সর্বকাল আপনাদের বলেছেন আমি আইনের প্রতি শ্রদ্ধাশীল, উনি বিদেশের সমস্ত প্রোগ্রাম ফেলে দিয়ে এসেছেন। আমরা সুপ্রিম কোর্টে এইখানে আমরা আপিলে যাব। আগামী 5 আগস্ট বিচারিক আদালতে ডক্টর মোহাম্মদ ইউনুস সহ আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণের দিন ধার্য রয়েছে। শামীমা আক্তার, দেশ টিভি, ঢাকা। দেখছেন সংবাদ রাত।